মহারাষ্ট্রে বা লোনাভালার দিকে ঘুরতে এলে আরেকটা অন্যতম দর্শনীয় জায়গা হলো এই লোহাগড় ফোর্ট। ইতিহাসের কত কিছু জিনিস যে আমাদের অজানা আছে, একটা নতুন জায়গায় এলে সেখানে ঘুরতে গেলে কত কিছু অজানা জিনিসই না আমরা জানতে পারি। আগের দিন আপনাদের ভাজা কেভস দেখিয়েছিলাম মহারাষ্ট্রের, আজকে ভাজা কেভসের পরে আমরা যাচ্ছি লোহাগড় ফোর্ট। আর এইখান থেকে দেখুন ওই যে দূরে ভাজা কেভসটা কিন্তু পরিষ্কার দেখা গেল। ভাজা কেভস দেখার পরে 15 থেকে 20 মিনিট মতো ড্রাইভ করে এলেই পরে এই লোহাগড় ফোর্ট। আমরা লোহাগড় ফোর্টের একদম সামনে চলে এসেছি। এই লোহাগড় ফোর্ট কিন্তু একটা ছোটখাটো ট্রেকিং রুট, জানেন তো? অনেকেই দেখছি নিচে এইখানে অব্দি আসছে কিন্তু যাবে কি যাবে না ভেবে ফিরেও যাচ্ছে। যাই হোক, এই গোলা দর্শন করতে করতে নিজেকে মোটিভেট করলাম যে ফিরে এসে অবশ্যই এই গোলাগুলো খাবো। ভাবতে ভাবতে আমাদের জার্নিটা শুরু হয়ে গেল। প্রথম দিকে স্টেয়ার্স গুলো দেখে ইজি মনে হলেও যত টাইম এগোতে লাগলো তত ডিফিকাল্টি লেভেলটা বোঝা গেল। আর একটা কথা, এখানে কিন্তু মারাত্মক রকম হনুমানের উপদ্রব, তাই খাবার দাবার নেওয়ার আগে একটু সাবধান হতে হবে। আমাদের হাইকিং বা ট্রেকিং যেটাই বলুন শুরু হয়ে গেছে। এখানে ঢোকার জন্য ইন্ডিয়ানদের জন্য 25 টাকা করে এন্ট্রি ফি। টিকিট কেটে আমরা শুরু করে দিয়েছি আমাদের জার্নি। মিনিট 10 ওঠার পর এরকম সুন্দর একটা ভিউ পয়েন্টে আপনি পৌঁছবেন, যেখান থেকে লোনাভালার একটা পপুলার লেক, যেটার নাম হলো পাওনা লেকের ফুল ভিউ পাওয়া যাবে। পাওনা লেকের কাছে গেলেও মনে হয় এত সুন্দর ভিউ দেখতে পাওয়া যাবে না। চিন্তাটা ছিল আমাকে নিয়ে, আমি ফাইনালি উঠতে পারবো তো, কারণ আমার টেল বোন মারাত্মক রকম ভাবে ইনজিওর। কিন্তু একবার মনে মনে ভেবে নিয়েছি যখন যাব তখন যাবই। এইটা হলো ফোর্টের প্রথম দরজা। এই দরজার নাম হলো গণেশ দরজা। এই ফোর্টে ঢোকার জন্য 4টে দরজা আছে 4 নামে, সেটা আপনাদের পরপর দেখাচ্ছি। প্রথম দরজার নাম গণেশ দরজা। দরজার দুপাশে ঠিক এই রকম দুটো গণেশের মূর্তি খোদাই করা রয়েছে। এই লোহাগড় ফোর্ট জানেন তো, বহু বছর ধরে বহু সম্রাটরা রুল করেছেন। ফোর্ট প্রথম তৈরি হয়েছিল লোথামিয়া এম্পায়ারের হাত ধরে, তারপরে ধীরে ধীরে চালুক্য, রাষ্ট্রকূট, যাদব, নিজাম, মারাঠা, এমনকি মুঘলদের হাতেও একসময় ছিল। 1648 সালে ছত্রপতি শিবাজি প্রথম এই ফোর্ট দখল করেন। তারপরে পুরন্দর ট্রিটি যখন হয়েছিল তখন সেই ফোর্ট মুঘলদের অধীনে চলে গিয়েছিল 1665 সালে। তার ঠিক 5 বছর পরে 1670 সালে শিবাজি আবার নিজের অধীনে নিয়ে আসেন এই ফোর্ট। যাই হোক, গল্প করতে করতে আমরা চলে এসেছি দ্বিতীয় দরজার একদম সামনে, সেটা হলো নারায়ণ দরজা। একটু খেয়াল করলে দেখবেন এখানকার সিঁড়িগুলো কিন্তু ভীষণ উঁচু আর কিছু ভেঙেও গেছে। সবটা মিলিয়ে ডিফিকাল্টি লেভেল কিন্তু বেশ ভালো রকম। এই ফোর্টে উঠতে উঠতে একটাই ভীষণ প্লাস পয়েন্ট কি বলুন তো, চারপাশের নৈসর্গিক সৌন্দর্য। আপনি আশ্চর্য অবাক হয়ে দেখতে থাকবেন এই সৌন্দর্য। গণেশ দরজায় ঢোকার পরে যে কামানগুলো দেখলেন না, ওখানে মাত্র 3টে মতো কামান আপাতত রয়েছে। ছোট ছোট কামানগুলো, এই যে পাশে দেওয়ালে ছোট ছোট গর্তগুলো আছে, সেই গর্তের মধ্যে ছোট কামানগুলো ঢুকিয়ে শত্রুর দিকে গোলা বারুদ ছোড়া হতো। গর্তগুলো কিন্তু খুব সাইন্টিফিক্যালি বানানো, মানে শত্রুপক্ষের দিক থেকে তীরধনুক বা গোলাগুলি ওই ছোট গর্ত বেয়ে ঢুকতে পারবে না, কিন্তু ওই ছোট গর্তগুলো দিয়ে শত্রুদের দিকে সে কামান থেকে গোলাগুলি বলুন বা গরম তেলই বলুন, সেটা কিন্তু খুব সহজেই নিক্ষেপ করা যেত। গণেশ দরজার পরে নারায়ণ দরজা, আর নারায়ণ দরজার পরে রয়েছে হনুমান দরজা। এই দুই দরজার মাঝে ন্যাচারাল ওয়াটার স্টোর করার একটা জায়গা ছিল, সেটা যদিও ভিডিওতে তুলতে আমি মিস করে গেছি। তবে একটা দারুণ জিনিস আপনাদের দেখাই, এটা হচ্ছে হনুমান দরজার সামনে এরকম একটা সিন দেখা গেল। এই ছোট বেড়ালটাও তার মা বাবার সঙ্গে কি সুন্দর ব্যাগে করে ঘুরতে চলে এসেছে। যাই হোক, এই দৃশ্য দেখতে দেখতে ফাইনালি আমরা পৌঁছে গেছি হনুমান দরজার একদম সামনে। এখানে রাস্তা কিন্তু আরো কঠিন থেকে কঠিনতর হচ্ছে। অনেক জায়গাতে এই ট্রেক রুটটাকে বেশ সোজা বলা হয়েছে, কিন্তু বিশ্বাস করুন আমার বিন্দুমাত্র সোজা লাগেনি। আমাদের একদম নিচ থেকে ওপরে উঠতে সময় লেগেছিল 1 থেকে 1.5 ঘন্টা মতো, কারণ বেশ বিশ্রাম নিয়ে নিয়ে ওঠা হয়েছিল। আমরা মেইন দরজার একদম সামনে চলে এসেছি, মানে মেইন দরজাটা হচ্ছে মহাদরজা, যেটাকে বলা হয় মহাদরওয়াজা। এই যে কিয়ানরা অলরেডি পৌঁছে গেছে, আমিও এই পৌঁছলাম বলে। মহাদরওয়াজা হচ্ছে ফোর্টে ঢোকার অন্তিম দরজা। 4টে দরজা সাকসেসফুলি পেরিয়ে আমরা চলে এসেছি একদম ফোর্টের ওপরে। ফোর্ট সমুদ্রতল থেকে প্রায় 4000 ফিট উঁচুতে। আর ছত্রপতি শিবাজির আমলে এই ফোর্ট ইউজ হতো তার ট্রেজারি হিসেবে, জানেন তো? যত ধন সম্পত্তি ছিল তা এখানে সঞ্চয় করে রাখা হতো, সেই জন্য এই ফোর্টের নিরাপত্তা ব্যবস্থাও ছিল খুবই কঠিন। চলুন এবার ফোর্টের ভেতরে ঢোকা যাক। এই যে ফোর্টের মেইন দরজা দিয়ে আমরা ঢুকে পড়েছি একদম অন্দরমহলে।
আর এখানে দেখা যাচ্ছে এই ফোর্টের ওপর থেকে এক্স্যাক্টলি কি কি আমরা দেখতে পাবো। ফোর্টটার ওপরে চলে এলে অসাধারণ ভিউয়ের সঙ্গে সঙ্গে আরও কিছু দৃশ্য আপনারা একসঙ্গে দেখতে পাবেন। তার মধ্যে একটা হলো এই ভিসাপুরা ফোর্ট আর লোহাগড় ফোর্ট একটা ছোট্ট কানেকশনের মাধ্যমে দুটো ফোর্ট যুক্ত। চাইলে আপনারা বিসাপুর ফোর্ট অব্দিও যেতে পারেন, কিন্তু বিশ্বাস করুন আপনারা ভীষণ ক্লান্ত হয়ে গেছিলাম, ভিসাপুর ফোর্ট অব্দি যাওয়ার মতো ক্ষমতা আর ছিল না। উঠেই একটা টোম্ব রয়েছে, মোগল বা নিজাম আমলের কারোর টোম্ব হতে পারে, কিন্তু এক্স্যাক্ট তথ্য পাওয়া গেল না। আর এই জায়গাটা দেখছেন, এখানে সভা হতো তাদের। এখানে দেখা যাচ্ছে আর কি কি জায়গা আমরা দেখতে পাবো। তার মধ্যে প্রধান জায়গা হলো এই শিব মন্দির। এই শিব মন্দির সেই বহু পুরনো শিব মন্দির, জানেন তো, ছত্রপতি শিবাজির আমলে বানানো এই শিব মন্দিরে এখনো পর্যন্ত টানা শিবের পুজো হয়ে চলেছে। চলুন মন্দিরের এক ঝলক আপনাদেরও দেখাই। মন্দির প্রাঙ্গণে জুতো খুলে ওঠাটাই বাঞ্ছনীয়, তবে অনেককেই দেখছি জুতো পরে দিব্যি গটমট করে হেঁটে চলে যাচ্ছেন। যাই হোক, এই যে পুরনো সেই সময়ের বানানো মন্দিরে গেলেই শরীরে একটা কেমন শিহরণ লাগে। এই জায়গাটা এসে বেশ বাবু হয়ে অনেকক্ষণ বসেছিলাম, খুব শান্তি লাগছিল। প্রথমত একটা টায়ার্ডনেস, উপরন্তু এখানে বসে মেজাজটাই যেন ফুরফুরে হয়ে গেল একদম, সাথে দারুণ ভালো হাওয়াও দিচ্ছিল। এই হলো আর একটা দর্শনীয় জিনিস, এটা হলো সেই সময় বানানো ন্যাচারাল ট্যাঙ্ক। আর এখানে রেন ওয়াটার স্টোর হতো, মানে এখানে যে লোকজন থাকতো তাদের জন্য ন্যাচারাল ওয়াটারের সাপ্লাই। শোনা যায় শিবাজির আমলে এই স্থান কারাগার হিসেবেও ব্যবহৃত হয়েছে কিছুদিন। তো সেই সময় যারা কয়েদি থাকতো তাদের ওয়াটার সাপ্লাইয়ের জন্য এই ট্যাঙ্ক ব্যবহার হতো। এই যে দেখুন, সেই পাওনা লেক ওপর থেকে আরো সুন্দরভাবে ধরা দিচ্ছে। যেহেতু লোনাভালাতে আসার উপযুক্ত টাইম হলো মনসুন, পাওনা লেকে তাও জল থাকে। আসার সময় লোনাভালা লেক পড়লো, যেটা একদম শুকনো, মানে পুরো শুকনো মাঠ হয়ে গেছে, সেখানে দিব্যি গাড়ি ঘোড়া চলছে দেখলাম। আর একটা জিনিস দেখাই, এটা হলো ফ্রেশ ড্রিঙ্কিং ওয়াটার। পাথরের ভাঁজে জল জমা হয়ে রয়েছে, আর এই জল কিন্তু এখনো অব্দি আরামসে খাওয়া যায়। আমরা সেখান থেকেই বোতলে জল ভরে স্বাদ নিয়েও দেখলাম, একদম নর্মাল স্বাদের আর ভীষণ ঠান্ডা জল। এটাই ছিল সেই সময় খাবার জলের সাপ্লাই, প্লাস এখনো এই জল আরামসে খাওয়া যায়। আপাতত আজকের ব্লগটা এই অবধিই রাখলাম। ব্লগটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানাতে একদম ভুলবেন না।